আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি লিজেন্ড গিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে। আজকের এই সাধারণ জ্ঞানের ক্লাসে দীর্ঘদিন পরে লাইভ সেশনে যুক্ত হওয়া আমার আপনাদের সাথে। তো পুরো ক্লাসটা সবাই নিজেরা তো উপভোগ করবেন এবং ফ্রেন্ডদেরকেও একটু মেনশন করে দিবেন। আমরা সবাই মিলে আজকের লাইভ সেশনটা করবো ইনশাল্লাহ। আহ, সবাই কেমন আছেন এবং সবকিছু প্রপার দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি আমাদেরকে জানাবেন যে সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আবার বলছি, যাদের লক্ষ্য এখনো পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্ন এটা শেষ হয়ে যায় নাই, আমাদের হাতে একটা অনেক বড় সুযোগ রয়েছে পাবলিকিয়ান হওয়ার। সেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। আপনারা জানেন গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনেকগুলো আসন রয়েছে। এই আসনগুলো নিশ্চিত করতে গেলে আপনাকে এখনই হাল ছেড়ে দিলে হবে না। বাংলাদেশের পাবলিকিয়ান হওয়ার সবচেয়ে বড় যে পরীক্ষা সেটা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তো এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের একটা আতঙ্কের জায়গা কাজ করে। সেটা হচ্ছে যে ভাই এখানে নাকি মৌলিক জিকে থেকে প্রশ্ন হয়। আরে ভাই মৌলিকটা কি? বলে যে ভাই বোর্ড বই থেকে প্রশ্ন হয়। অনেক অনেক কথা প্রচলিত আছে। তো আমরা আজকের লাইভ সেশনে দেখব আসলেই আহ, আমরা যা আমাদের ভেতরে যে ভীতিটা ঢোকানো হয় আসলেই সেই ভীতিটা আছে কিনা আমরা সেই ব্যাপারটা আজকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই একটু ঝটপট আমাদের লাইভ সেশনে যুক্ত হন, ফ্রেন্ডদেরকে মেনশন করুন, আমরা সবাই মিলে এই লাইভ সেশনটা উপভোগ করব। সবাই মিলে আজকের এই লাইভ সেশনটা আমরা উপভোগ করবো ইনশাল্লাহ। ওকে, সাউন্ড ক্লিয়ার? ওকে, তো চলেন আমরা প্রশ্ন দেখি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা বিগত বছরের প্রশ্ন দেখব কতগুলো কিভাবে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। প্রথম প্রশ্নটা দেখেন, উইঘুর সম্প্রদায় কোন দেশের আদিবাসী? তো আমরা যখন বেসিক ক্লাসে পড়াই যে বিভিন্ন দেশের আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি যখন পড়াই তখন আমরা এটা বারবারই দেখি, এবং এমনকি যখন আমরা দেশ পরিচিতি বা মহাদেশ পরিচিতি পড়ি তখন আমরা এই ধরনের প্রশ্ন দেখি বা পড়ে থাকি। তো এটা আহামরি কঠিন কিছু না। উইঘুর সম্প্রদায় কোন দেশের আদিবাসী? তো যারা লাইভ সেশনে যুক্ত আছেন, যাদের স্বপ্ন এখনও একটা বিশ্ববিদ্যালয় পাবলিকিয়ান হওয়ার, তারা এই ক্লাসে যুক্ত হবেন এবং উত্তর করার চেষ্টা করবেন। আচ্ছা, উইঘুর হচ্ছে একটা চীনা আদিবাসী। এরকম প্রশ্ন হতে পারে, যেমন আন্তর্জাতিক আদিবাসী থেকে প্রশ্ন আমরা দেখি। আমরা যদি বলি যে ভাই রেড ইন্ডিয়ান এটা কোন দেশের আদিবাসী, এরকম প্রশ্ন হতে পারে। রেড ইন্ডিয়ান, রেড ইন্ডিয়ান কোন দেশের আদিবাসী? ভাই রেড ইন্ডিয়ান হচ্ছে আমেরিকার আদিবাসী। আমেরিকার আদিবাসী। এরকম আরও থাকতে পারে ভাই, যেমন থাকতে পারে বান্টু কোন দেশের আদিবাসী, কাফির কোন দেশের আদিবাসী, বুশম্যান কোন দেশের আদিবাসী। তো আদিবাসী বা ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আপনার বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটো ভালো করে পড়লে ইনশাল্লাহ এখান থেকে আপনারা কমন পাবেন। এই উইঘুর হচ্ছে মুসলিম সম্প্রদায়, এইটা মাথায় রাখবেন। উইঘুর হচ্ছে কি সম্প্রদায় ভাই? এটা হচ্ছে একটা মুসলিম সম্প্রদায় যারা চীনে বসবাস করে, যারা হচ্ছে চীনের একটা আদিবাসী। মুসলিম সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় হচ্ছে উইঘুর যারা চীনে বসবাস করে। আচ্ছা, হ্যাঁ, একজন কমেন্ট করেছেন যে চীন। আমাদের লাইভ সেশনের মানুষের সংখ্যা খুবই কম। আপনারা যারা লাইভ সেশনে যুক্ত আছেন, আপনার যে বন্ধু বান্ধবগুলো ভিভা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, যে বন্ধু বান্ধবগুলো এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখে সেই বন্ধুদেরকে একটু মেনশন করতে পারেন, অথবা আমাদের লাইভ সেশনটা আপনাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারেন। ওকে, তাহলে উইগুর হচ্ছে চীনা একটা মুসলিম উপজাতি। আমরা আরো দেখলাম যে যদি বলা হয় রেড ইন্ডিয়ান কোন দেশের, আমরা জানলাম আমেরিকার। এরকম আরো আমরা বললাম যে বান্টু আছে, কাফির আছে, এরপরে বুশম্যান আছে, বুশম্যান আছে, হটেনটট আছে, হটেনটট আছে। এরকম অনেক আদিবাসী আছে যারা আমাদের আমাদের এশিয়া মহাদেশে আফ্রিকাতে যারা বসবাস করছে। তো আমরা আমাদের বেসিক যে ক্লাস আছে সেখানে আপনাদের এগুলো পড়াবো ইনশাল্লাহ। ওকে, আসেন পরের প্রশ্ন আসেন। দেখেন প্রশ্নটা করা হয়েছে,
G7 কোন ধরনের সংগঠন জিজ্ঞেস করা হয়েছে, এ ধরনের প্রশ্ন হয়ে থাকে। আমরা জানি আমরা যদি সংগঠন বা সংস্থাগুলো দেখি আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে রাজনৈতিক সংস্থা, আঞ্চলিক সংস্থা, অর্থনৈতিক সংস্থা। তো ভাই আঞ্চলিক সংস্থা কোনগুলো, যদি বলি ভাই সার্ক, সার্ক হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার একটা সংস্থা। এই যে আঞ্চলিক সংস্থা, আমাদের সেরকমই একটা প্রশ্ন যে G7 বা যেটাকে বলা হয় পূর্ণরূপ হচ্ছে গ্রুপ 7, এই গ্রুপ 7টা কি ধরনের সংস্থা জিজ্ঞেস করা হয়েছে। গ্রুপ 7টা কি ধরনের সংস্থা আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, জি দিয়ে যতগুলো সংগঠন আছে কারোরই কিন্তু সদর দপ্তর নাই। তাইলে ভাই G7-এর সদর দপ্তর নাই। আমরা যদি বলি ভাই G20 সদর দপ্তর নাই। আমরা যদি বলি ভাই G77 এটারও সদর দপ্তর নাই। জি দিয়ে যতগুলো সংগঠন আছে কারোরই কি নাই, সদর দপ্তর নাই। একটা জিনিস শিখে গেলেন, সদর দপ্তর নাই। আচ্ছা, এই যে G7, এই G7-এর সদস্য আছে 7টা। কয়টা ভাই? 7টা। G7-এর সদস্য কয়টা? সদস্য ভাই 7টা। G7-এর সদস্য 7টা। এই 7টা দেশ থেকে প্রশ্ন হয়। আবার প্রশ্ন করে যে এশিয়ার কোন দেশ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেক দিন পর আপনাকে দেখলাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেক দিন পরেই আপনাদের সাথে লাইভ সেশনে যুক্ত হয়েছি, এই জন্য অনেক দিন পরে দেখতেছেন। ওকে, কেমন আছেন আপনারা? যারা আমাদের লাইভ সেশনে যুক্ত আছেন আপনারা জানাতে পারেন আপনারা কেমন আছেন। ওকে, তো ভাই এখন কথা হচ্ছে, যদি বলা হয় যে এই G7-এর সদস্যগুলো, ধরেন আমরা জানি জাতিসংঘের ভেটো ক্ষমতা আছে 3টা দেশের, সরি 5টা দেশের। জাতিসংঘের কি ক্ষমতা? ভেটো ক্ষমতা, ভেটো ক্ষমতা, ভেটো ক্ষমতা, ভেটো ক্ষমতা আছে কয়টা দেশের? 5টা দেশের। তো এই 5টা কোনটা কোনটা? রাশিদা, আমেরিকার বিএফ চায়না, কি চায়না? রাশিদা আমেরিকার বিএফ চায়না, বিএফ চায়না, রাশিদা আমেরিকার বিএফ চায়না। তো ভাই এই যে রাশিদা, এই রাশিদা দিয়ে লেখা যায় হচ্ছে রাশিয়া, কি লেখা যায় ভাই? রাশিয়া। আমেরিকা দিয়ে লেখা যায় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। বি তে লেখা যায় ভাই ব্রিটেন। চায়না, এফ দিয়ে লেখা যায় ভাই ফ্রান্স। আর চায়না দিয়ে লেখা যায় ভাই চীন। তো এই 5টা দেশের ভেটো ক্ষমতা আছে। এর প্রথমটা বাদ দেন আর লাস্টেরটা বাদ দেন, এই বাকি যে 3টা মাঝখানে থাকে এই 3টা হচ্ছে কিসের সদস্য? G7-এর সদস্য। তাহলে ইউএসএ, ব্রিটেন এবং ফ্রান্স, এই 3টা ইউএসএ G7-এর সদস্য। এরপরে আমরা যদি বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি ছিল জাজাই, কে ছিল ভাই? জাজাই, জাজাই। জাজাইতে লেখা যায় জাপান, জার্মানি, ইতালি। দেখেন পায়ে গেলাম 6টা, জাপান, জার্মানি, আর ইতে লেখা যায় হচ্ছে ইতালি। এই হচ্ছে 6টা। আর একটা দেশ কানাডা। এই 7টা হচ্ছে G7-এর সদস্য। তবে এখানে প্রশ্ন আসে এশিয়ার দেশ হিসেবে কোন দেশটা G7-এর সদস্য? দেখেন ভাই এখানে কি ইউএস এশিয়ার দেশ? না। ব্রিটেন এশিয়ার? না। ফ্রান্স এশিয়ার? না। এই যে জাপান হচ্ছে এশিয়ার একটা দেশ, এশিয়ার একমাত্র দেশ যেটা হচ্ছে G7-এর সদস্য। আর G7টা হচ্ছে একটা অর্থনৈতিক সংস্থা। এটা কি ধরনের সংস্থা ভাই? এটা একটা অর্থনৈতিক সংস্থা। আচ্ছা, কোথাও চান্স হচ্ছে না। চান্স এখনো তো যারা যারা আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, তোমাদের তো সুযোগ বা সময় বা কোনোটাই শেষ হয়ে যায় নাই। তোমাদের সামনে এখনো অনেক বড় একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তোমরা যারা এখনো এটা নিয়ে চিন্তিত যে ভাই কি হবে কি হবে না, তোমরা একদম চোখ বন্ধ করে লিজেন্ড কেয়ারের যে গুচ্ছের যে কোর্সটা আছে তোমরা কোর্সটা কিনে নিতে পারো। হয়তো আশা করা যায় এখান থেকে ভালো একটা আউটকাম নিয়ে তোমরা গুচ্ছে অন্তত বাজিমাত করতে পারবা। কারণ গুচ্ছে তোমরা জানো যে ইসলামী কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি রয়েছে এবং অনেক দেশের অনেক অনেক ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে। তো এখনই তোমাদের স্বপ্ন শেষ হয়ে যায় নাই, তোমাদের সামনে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটা সুযোগ রয়েছে। তো তোমরা এইটাকে কাজে লাগাও। যদি হাল ছেড়ে দাও তাহলে হেরে যাবা। যদি এখনো তোমরা যে জায়গাটায় আছো, দীর্ঘদিন পরিশ্রম করেছো, সেই পরিশ্রমটা যদি ধরে রাখতে পারো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত, এবং তুমি তোমার যে সমস্যাগুলোর কারণে বা যে ভুলটা বারবারই করতেছো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়,
ওইটা যদি ধরে তুমি ওইটা রিকভারি করতে পারো এই কয়েকটা দিন, তুমি ইনশাল্লাহ গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট পেতে পারো। তো আবারও বলছি, বিশ্ববিদ্যালয়ের নাম তুমি সারা জীবন বহন করে বেড়াবা না, বাট সাবজেক্টটা তোমার সারা জীবন বহন করে নিয়ে ঘুরতে হবে। তো এখনো স্বপ্ন আছে, এখনো পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন আছে, তো যুদ্ধে লেগে থাকো। তাইলে আমরা G7 কোন ধরনের সংস্থা বা সংগঠন? এটা একটা অর্থনৈতিক সংগঠন, যেটাকে বলা হচ্ছে গ্রুপ 7, যার কোনো সদর দপ্তর নাই। এখানে 7টা সদস্য রাষ্ট্র রয়েছে, একটা এশিয়ার দেশ রয়েছে, নাম তার জাপান। নাম কি ভাই? নাম তার হচ্ছে জাপান। ওকে, দুইটা প্রশ্ন গেল আমাদের। আসো আমরা 3 নম্বর প্রশ্নে যাই, দেখি আমাদের প্রশ্নটা কি বলা হয়েছে। গত বছর বলা হয়েছিল যে বিডিআর হত্যাকাণ্ড কখন সংগঠিত হয়? তোমরা জানো 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। তো এই প্রশ্নটা এসেছিল গত বছর যে বিডিআর হত্যাকাণ্ড কখন হয়? আওয়ামী লীগের সময় এই হত্যাকাণ্ডটা হয়েছিল। আমি মনে হয় বোঝাতে পেরেছি আপনাদেরকে, তাই না? খুব সম্ভবত আমি আপনাদেরকে খুব সম্ভবত বোঝাতে পেরেছি। তো আবারও বলছি, আমরা খুব অল্প সংখ্যক মানুষ এই লাইভ সেশনে যুক্ত আছি। এটা খুবই কষ্টের, খুবই দুঃখের। বাট তোমরা চাইলে এই লাইভ সেশনটা, তোমার যে বন্ধু বান্ধব এখনো হতাশায় আছে, তাদেরকে অন্তত শেয়ার করে দিতে পারো, তারা যেন এই লাইভ সেশন থেকে সামান্য হলেও উপকৃত হয়। এবং যারা এখনো স্বপ্ন বাঁচিয়ে রেখেছো, তোমরা চাইলে লিজেন্ড কেয়ারের কোর্সটা নিতে পারো। এখন জিজ্ঞেস করতে পারো ভাই কত টাকা দিতে হবে, তো আমি আমার আইডির লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যদি কোনো টাকার সমস্যা হয় সেটাও আমাকে জানাতে পারো। ওকে, তো আসো ভাই আমরা সামনের দিকে একটু আগাই, দেখি আমাদের সামনে কি ধরনের প্রশ্ন ছিল। তো বলা হয়েছে যে ম্যাগনা কার্টা কোন ধরনের চুক্তি? ম্যাগনা কার্টার কথা বলা হয়েছে। আমরা জানি পৃথিবীর প্রথম অলিখিত সংবিধান কিন্তু এই ম্যাগনা কার্টা। কি ভাই? পৃথিবীর প্রথম, বিশ্বের প্রথম অলিখিত সংবিধান কোনটা? অলিখিত সংবিধান হচ্ছে এই ম্যাগনা কার্টা। এই ম্যাগনা কার্টা এই ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় 1215 সালের 15ই জুনে। কবে হয়? 1215 সালের 15 জুন এটা স্বাক্ষরিত হয়। 1215 সালের 15ই জুন এই ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়। ম্যাগনা কার্টাটা স্বাক্ষরিত হয় ইংল্যান্ডের রানীমেড দ্বীপে। কোন দ্বীপে ভাই? ইংল্যান্ডের রানীমেড দ্বীপে। ইংল্যান্ডের রানীমেড দ্বীপে রাজা জনের ক্ষমতা হ্রাসকরণের জন্য এই যে অলিখিত একটা চুক্তি হয়, সেটা হচ্ছে ম্যাগনা কার্টা। তোমরা জানো এই ম্যাগনা কার্টাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। তাহলে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয় কাকে? এই ম্যাগনা কার্টাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। ভাইয়া যাদের শেয়ার দিব তারা সবাই চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। তুমিও চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ বোন। তোমরা যারা অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে বা অনেক স্বপ্ন নিয়ে এখানে যুক্ত হয়েছো, তোমাদের জন্য অনেক দোয়া রইল, তোমরাও চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ। তো রানীমেড দ্বীপে রাজা জনের ক্ষমতা হ্রাসকরণের জন্য এই চুক্তিটা হয় 1215 সালের 15ই জুন। এই চুক্তিতে রাজা জন এবং সাধারণ জনগণের মধ্যে একটা চুক্তি হয়, এবং এই ম্যাগনা কার্টাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। আমাদের 66-র 6 দফাকে কিন্তু এই ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। 1966 সালের 66-এর 6 দফাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। ম্যাগনা কার্টার সাথে কি করা হয়? তুলনা করা হয়। তাহলে ম্যাগনা কার্টা কোন ধরনের চুক্তি? এটা একটা মূলত শান্তি চুক্তি ছিল। রাজা জনের ক্ষমতা হ্রাসকরণের জন্য এই শান্তি চুক্তিটা হয়েছিল। রাজা জন এবং সাধারণ জনগণের মধ্যে রাজা জনের ক্ষমতা হ্রাসকরণের জন্য এই শান্তি চুক্তিটা হয়েছিল। শিহাব, আচ্ছা। তাহলে রাজা জনের ক্ষমতা হ্রাসকরণের জন্য এই শান্তি চুক্তিটা হয়েছিল। কত সালে হয়েছিল?
1215 সালের 15ই জুন এই চুক্তিটা হয়েছিল। সবাই ক্লিয়ার কিনা? একটু আমাদের যে কয়েকজন মানুষ এই লাইভ সেশনে যুক্ত আছো, যাদের স্বপ্ন এখনো শেষ হয়ে যায় নাই, সেই কয়েকজন মানুষই রেসপন্স করতে পারো। সবার রেসপন্স আমরা চাই না। যারা সত্যিকার অর্থে পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছো, তোমরা। আচ্ছা, তুমি ভাই সুমাইয়া, সুমাইয়া তুমি একটু প্রশ্নগুলো দেখো, গত বছরের প্রশ্ন মৌলিক জিকে থেকে কোনো প্রশ্ন পাও কিনা। একটা প্রশ্ন খুব সম্ভবত পাবা। আসো পরের প্রশ্নটা আমরা দেখি। বলা হয়েছে 5 নাম্বার প্রশ্ন, বলা হয়েছে 2025 সালের অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের প্রতিপাদ্য কি ছিল? এটা দেখো, এটা সাম্প্রতিক ছিল। কি প্রশ্ন ছিল? সাম্প্রতিক একটা প্রশ্ন ছিল। সাম্প্রতিক একটা প্রশ্ন ছিল এই বিমস্টেক নিয়ে। আচ্ছা, এই বিমস্টেক নিয়ে এটা একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল। তোমরা জানো বিমস্টেক হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, তাই না? তো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক যে ব্যাপারটা, ইকোনমিক কোঅপারেশন, যেটার বর্তমান সভাপতি কিন্তু বাংলাদেশ। এই বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ? বর্তমান সভাপতি, বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ। বর্তমান সভাপতি কোন দেশ? বর্তমান সভাপতি বাংলাদেশ। তো এটা সাম্প্রতিক থেকে এসেছিল, তার মানে তোমরা এবছর সাম্প্রতিকটা পড়লে হয়, কারণ এই সম্মেলনটা হয়েছিল, এই বিমস্টেকের সম্মেলনটা হয়েছিল 4 এপ্রিল 2025 সালে। এই যে সম্মেলন থেকে প্রশ্ন এসেছে এটা হয়েছিল 4 এপ্রিল 2025, এই সম্মেলনটা হয়েছিল, এই বিমস্টেক সম্মেলনটা। তো এইটা তোমরা হচ্ছে সাম্প্রতিক, এটা তোমাদের না জানলেও হবে যে এটার উত্তর কি হবে। বাট তোমরা সাম্প্রতিক যদি এবছর পড়ো, ইনশাল্লাহ সাম্প্রতিক থেকেও প্রশ্ন কমন পাবা। ওকে, আসো পরের প্রশ্নে যাই আমরা। সবাই মিলে পরের প্রশ্নে যাই। নাম্বার 6 একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটা বলা হয়েছে যে কোন দুইজন বিজ্ঞানী 2024 সালে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল নিউট্রাল নেটওয়ার্কের ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার পায়? এটাও সাম্প্রতিক এবং পুরস্কার থেকে প্রশ্ন এসেছিল। সাম্প্রতিক মানে 24 সালের নোবেলের কথা থেকে। তো এবছর প্রশ্ন আসলে 2025-এর নোবেল থেকে আসবে। তো এই প্রশ্নের উত্তর তুমি হুদাই জেনে বা জেনেও কোনো লাভ নেই, কারণ এই প্রশ্নে তোমাদের আসার সম্ভাবনা, এই প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা খুবই কম। বুঝতে পেরেছো? এই প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের খুবই কম। ওকে, আসো পরের প্রশ্ন যাই আমরা। পরের প্রশ্ন আমাদের নাম্বার 7, বলা হয়েছে এই যে SARS CoV-2 এর পূর্ণরূপ কি? তো এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে। বি, সবাই উত্তর বি করতেছো। ভাইয়া জিএসটি ইউনিটের শিডিউল ক্লাস কবে থেকে শুরু হবে? আগামীকাল 1 তারিখ থেকে তোমাদের শিডিউল ক্লাস শুরু হবে। তো এটা হচ্ছে সার্ভি অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। তো ওকে, এটা একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল। পরের প্রশ্ন আসো। দেখো, বলা হয়েছে যে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি কোন পদক পেয়েছে? তোমরা জানো যে বাংলাদেশের নারী ফুটবল দল কিন্তু 21 পদক পেয়েছিল। এই 21 পদকটা পেয়েছিল নারী ফুটবল দল। তোমরা জানো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে, দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে 21 পদক। যে 21 পদকটা প্রবর্তিত হয় কত সালে? 1976 সালে। কত সালে প্রবর্তিত হয়? প্রবর্তিত হয় কত সালে? 1976 সালে এটা প্রবর্তিত হয়, এবং এটার প্রবর্তক হচ্ছে জিয়াউর রহমান। কে? জিয়াউর রহমান। তো এই বাংলাদেশ নারী ফুটবল দল কিন্তু 21 পদক পেয়েছিল 2025 সালে। তো এটাও একটা সাম্প্রতিক প্রশ্ন, এটাও একটা সাম্প্রতিক। জিএসটি আমার সায়েন্স না হলে শিওর কোর্সটা নিতাম। আচ্ছা ভাই, আচ্ছা। তো ভাইয়া, তাইলে আমরা দেখলাম যে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল সাম্প্রতিক নিচের কোন পদক পেয়েছে। তার মানে এবছরও তোমাদের জন্য সাম্প্রতিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের মনে হয় এটা বোঝা উচিত এখন যে তোমরা মৌলিক জিকেতে বেশি ফোকাস করবা না সাম্প্রতিকে বেশি ফোকাস করবা। এটা এখন তোমাদের নিজেদের ভাবা উচিত যে ভাই কোনটাতে বেশি ফোকাস করব। কারণ দেখো সাম্প্রতিক থেকে কতগুলো প্রশ্ন ছিল, এবং কোনো প্রশ্ন এখন পর্যন্ত, আমরা যতগুলো প্রশ্ন এই স্লাইডে দেখাইলাম এখন পর্যন্ত আমরা মৌলিক জিকে বা আমাদের
পাঠ্য বইয়ের যে জিকে সেখান থেকে প্রশ্ন দেখি নাই। এই কথা আমার নাই, কথা প্রশ্নের। বুঝতে পেরেছেন আপনারা? ওকে, যারা যে কয়জন মানুষ ওকে ওকে ওকে, আসেন আমরা সামনের দিকে আগাই, দেখি গুচ্ছের পরের প্রশ্নটা কি ছিল। পরের প্রশ্নটা ছিল আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা। তো দেখেন বাংলা সাহিত্য থেকে একটা প্রশ্ন করে দিয়েছে যে সোনালী কাবিন এটা কোন ধরনের রচনা। এটা আল মাহমুদের সোনালী কাবিনটা ছিল একটা কবিতা, তো এটাতে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা কিছুই নাই, কিছুই নাই। তো আমরা এটা একদম জাস্ট উত্তর করে দিব যে এটা একটা কবিতা ছিল। এটা আল মাহমুদের সোনালী কাবিন হচ্ছে একটা কবিতা। ওকে, আসেন নাম্বার 10 যে প্রশ্নটা, বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত। এটা তো সবাই জানেন যে বাংলাদেশ, আসসালামু আলাইকুম ভাইয়া তমা, ওয়ালাইকুম আসসালাম, বাংলাদেশের একমাত্র একমাত্র আহ, বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্র এটা হচ্ছে আমাদের এলাকায় পাবনাতে অবস্থিত। কোথায় অবস্থিত? এটা হচ্ছে রূপপুর। রূপপুর আছে না এখানে দেওয়া, রূপপুর পাবনাতে অবস্থিত। পাবনা রূপপুরে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশে যদি কোনো মেগা প্রজেক্ট চলতে থাকে বা মেগা প্রজেক্ট চলমান থাকে, দেখবেন সেই জায়গা থেকে প্রশ্ন হয়। কিংবা বাংলাদেশের যদি কোনো অর্জন থেকে থাকে আন্তর্জাতিক মহলে, দেখবেন সেই জায়গা থেকে আপনাকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করবে। তাহলে রূপপুর পারমাণবিক আহ, যে বিদ্যুৎ কেন্দ্র, যেখানে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। ক্ষমতা রয়েছে কত ওয়াট? ক্ষমতা রয়েছে 2400 মেগাওয়াট। মেগাওয়াট হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। ওকে, তো আসেন এটা, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কিন্তু পদ্মা নদীর তীরে। কোন নদীর তীরে? যদি কখনো জানতে চায়, নাও জানতে চাইতে পারে, পদ্মা নদীর তীরে। পদ্মা নদীর তীরে। তো নদী সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জেনে এসে আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অবশ্যই নদী সম্পর্কে জেনে এসে আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ওকে ওকে, আসেন পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্নে যাই, দেখেন পরের প্রশ্নটা কি বলা হয়েছে যে নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস 3-0 তত্ত্বের প্রবর্তক। কে? এই 3-0 তত্ত্বের প্রবর্তক হচ্ছে প্রবক্তা। প্রবক্তা হচ্ছে ডক্টর ইউনুস। ইউনুস হচ্ছে এই তত্ত্বের প্রবক্তা, যে বলেছিল যে 3-0 তত্ত্ব দিয়েছিল কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। তো এই 3-0 তত্ত্ব এটা হচ্ছে ডক্টর ইউনুসের একটা গ্রন্থ, যেটা 2017 সালে তিনি লিখে। তো এই 3-0-তে বলা হয়েছিল জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এবং জিরো প্রভার্টি। তো এই তিনটা জিনিস ছিল 3-0 তত্ত্বের মধ্যে। শূন্য দরিদ্রতা, শূন্য কার্বন নিঃসরণ এবং শূন্য বেকারত্ব। তো ছিল না কোনটা? জিরো হাঙ্গার, এটা ছিল না। তো এইটাই হচ্ছে সঠিক উত্তর, বাকি তিনটা না। ডক্টর মোহাম্মদ ইউনুস 3-0 তত্ত্বের প্রবক্তা, এবং তিনি এই গ্রন্থটা রচনা করেছিল 2017 সালে। তাহলে 3-0 গ্রন্থটা রচনা হয়েছিল কত সালে? 2017 সালে 3-0 গ্রন্থটা রচনা করে ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং এই তত্ত্বের মধ্যে চলে এসেছে জিরো প্রভার্টি, জিরো কার্বন কার্বন ইমিশনস, নেট কার্বন ইমিশনস এবং জিরো আনএমপ্লয়মেন্ট। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। ওকে, আসেন আমরা পরের প্রশ্ন একটু দেখার চেষ্টা করি। যে পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, বলা হয়েছে যে গাঁজা
ইসরায়েলি বর্বরতা এবং গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল? এই মামলাটা করে হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এবং 2023 সালে এই মামলাটা করে। কে করে? দক্ষিণ আফ্রিকা করে। 23 সালে এই মামলাটা করেছিল, এবং ডিসেম্বর মাসের 29 ডিসেম্বর 2023 সালে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজার যে নির্মম হত্যাকাণ্ড, এটার বিরুদ্ধে মামলা করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এই মামলাটা দায়ের করেছিল। আইসিসিতে এই মামলাটা করেছিল কোন দেশ? সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা এই মামলাটা করেছিল। মামলাটা কবে করেছিল? মামলাটা করেছিল হচ্ছে 29 ডিসেম্বর 2023 সালে এই মামলাটা করেছিল। ভাই, কতগুলো প্রশ্ন আপনি, এই 12টা প্রশ্নের মধ্যে কতটা প্রশ্ন আপনি বোর্ড বই থেকে পেয়েছেন একটু আমাকে কাইন্ডলি জানাবেন। যারা অনেক বুঝতে পেরেছেন, আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে? দেখছেন কতগুলো প্রশ্ন ছিল? সাউন্ড কম মনে হয়। সাউন্ড তো কম আমার কাছে মনে হচ্ছে না, একটু সাউন্ডটা বাড়িয়ে নিতে পারেন। বলা হয়েছে আইএসবিএন কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? আইএসবিএন তিথি পাল, একটু সাউন্ডটা বাড়িয়ে নাও ভাই। আইএসবিএন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আই ফর ইন্টারন্যাশনাল, এই যে আই, আই দিয়ে আমরা লিখতে পারি ইন্টারন্যাশনাল, এস তে লিখতে পারি স্ট্যান্ডার্ড, তারপরে বি লিখতে পারি বুক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, এন ফর নাম্বার। তাইলে দেখেন এটা তো অবশ্যই বইয়ের সাথে যাচ্ছে, এখানে বুক বলা হয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, এটা কিসের সাথে সম্পৃক্ত? এটা অবশ্যই বই প্রকাশনার সাথে সম্পৃক্ত হবে। তো দেখেন এখানে আমরা বুক কথাটা পাচ্ছি, ইন্টারন্যাশনাল আইএসবিএন, এখানেই তো বইয়ের কথা বলে দিয়েছে। বলা হয়েছে কোন বিষয়ের সাথে সম্পৃক্ত এটা, এটা তাহলে অবশ্যই বই প্রকাশনার সাথেই সম্পৃক্ত হবে, কারণ বই কথাটা এখানেই কিন্তু, যখন এটা আমরা পূর্ণরূপ করতে যাচ্ছি তখন এখানেই আমরা বইয়ের কথাটা কিন্তু পাচ্ছি। এখানেই আমরা, ভাইয়া সাউন্ড একটু বাড়িয়ে দেন। আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই লাইভ সেশনে যুক্ত আছেন আপনারা নিজেদের ফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে দেন, অথবা আপনাদের হেডফোনটা কানে লাগান, তাহলে ক্লাসেও মনোযোগ দিতে পারবেন এবং আপনারা খুব মনোযোগ সহকারে এই লাইভ সেশনটা উপভোগ করতে পারবেন। আসেন পরের প্রশ্ন দেখেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? আপনারা জানেন গত বছর যতগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়েছে, অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই জুলাই শহীদদের নিয়ে প্রশ্ন ছিল। তো এই প্রশ্নটাও তার ব্যতিক্রম না, যে বলা হয়েছে জুলাই এই যে আবু সাইদকে নিয়ে যে শিল্পকর্ম করা হয়েছিল সেটার নাম কি জিজ্ঞেস করা হয়েছিল। এটা হচ্ছে উন্নত মমশির। তাহলে আবু সাইদকে নিয়ে তৈরি শিল্পকর্ম কোনটা ছিল? উন্নত মমশির, উন্নত মমশির। এবং এই শিল্পকর্মটা এঁকেছিলেন কে বলেন তো? এই শিল্পকর্মটা এঁকেছিলেন কে? এঁকেছিলেন কে? এই শিল্পকর্মটা কে এঁকেছিলেন? কে বলতে পারবেন এই শিল্পকর্মটা কার আঁকানো ছিল? এই শিল্পকর্মটা এঁকেছিলেন কে? এঁকেছিলেন হচ্ছে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে শহীদ কবির এঁকেছিলেন। কে এঁকেছিলেন ভাই? শহীদ কবির এই শিল্পকর্মটা এঁকেছিলেন। শহীদ কবির হচ্ছে এই শিল্পকর্মটা এঁকেছিলেন। তাহলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মমশির, যেটা এঁকেছিলেন শহীদ কবির এঁকেছিলেন। আচ্ছা, পরীক্ষার হলে হয়তোবা অনেক বেশি চিন্তিত হয়ে যান, অনেক বেশি টেনশন করেন, এই জন্য আপনাদের খারাপ হয়। তো তো এই জায়গা থেকে বের হয়ে আসতে পারলে বা খারাপ লাগলে, ওকে আমরা একটু দেখি, আপনারা
আচ্ছা, সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাদেরকে জানাবেন, যারা যারা লাইভ সেশনে আছেন, যারা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, আসেন পরের প্রশ্নে আসেন, দেখি পরের প্রশ্নটা আমাদের কি বলেছে। 25 নাম্বার প্রশ্নটা দেখেন, কোন নিয়মে জোয়ার ভাটা নিরূপণ করা হয়? জোয়ার ভাটাটা কিসের কারণে হয়, বা নিরূপণ করা হয় কি কারণে, বা জোয়ার ভাটা হয় কি কারণে? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে জোয়ার ভাটা হয় কি কারণে, জোয়ার ভাটা নিরূপণ হয় হচ্ছে মধ্যাকর্ষ নিয়মের কারণে। কোন নিয়মের কারণে? মধ্যাকর্ষ নিয়মের কারণে আসলে জোয়ার ভাটা নিরূপণ করা হয়। কোন কারণে? মধ্যাকর্ষ। এবং জোয়ার ভাটা হওয়ার কারণ কিন্তু দুইটা। জোয়ার ভাটা নিরূপণ হয় হচ্ছে মধ্যাকর্ষের নিয়মে, জোয়ার ভাটা হওয়ার কারণও কিন্তু দুইটা। জোয়ার ভাটা হওয়ার কারণ কয়টা? জোয়ার ভাটা হওয়ার কারণ হচ্ছে ভাই দুইটা। কয়টা কারণে জোয়ার ভাটা হয়? দুইটা কারণে জোয়ার ভাটা হয়। একটা হচ্ছে এই যে পৃথিবীর আবর্তনের কারণে, আর দ্বিতীয়টা পৃথিবী এবং চন্দ্রের আকর্ষণের কারণে। পৃথিবীর আবর্তনের কারণে, আর দ্বিতীয়টা হচ্ছে পৃথিবী চন্দ্রের আবর্তনের কারণে জোয়ার ভাটা হয়ে থাকে। ওকে, আসেন আমরা পরের পেজে যাই। বলা হয়েছে যে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচয়িতাকে, জানেন এটা হচ্ছে অ্যালেন্স গিন্সবার্গের একটা রচনা। অ্যালেন্স গিন্সবার্গের একটা রচনা। অ্যালেন্স গিন্সবার্গের একটা রচনা হচ্ছে এই সেপ্টেম্বর অন যশোর রোড। ইনি একজন, এই অ্যালেন্স গিন্সবার্গ হচ্ছে একজন মার্কিন কবি। কি কবি ভাই? ইনি একজন মার্কিন কবি। ইনি একজন মার্কিন কবি। এই মার্কিন কবি অ্যালেন্স গিন্সবার্গের রচনা হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড। সেপ্টেম্বর অন যশোর রোড, এটা হচ্ছে একজন মার্কিন কবি। ওকে, আসেন পরের প্রশ্ন আসেন। বলা হয়েছে যে কোন মাটি পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? আহ কোন মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? কোন মাটির, এটা একটু বলতে পারেন আপনারা। কোন মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? আপনারা জানেন যে এঁটেল মাটিতে পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি হয়। এঁটেল মাটিতে। কোন মাটিতে? তো এটার উত্তর কি হবে? এঁটেল মাটিতে পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি হয়। তো এইসব প্রশ্ন আসলে ব্যাখ্যা করার মতো কিছু নাই। তো এগুলো একটু আপনারা জানা কথা, এগুলো আপনাদের জানা কথা যে কোন মাটিতে পানির ধারণ ক্ষমতা বেশি হয়। নিচের কোনটি ইলন মার্কসের সাথে সম্পৃক্ত নয়? এলন মার্কস, আপনারা জানেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে এই এলন মার্কস। তো এলন মার্কসের সাথে সম্পৃক্ত নয় কোনটা আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। কোন জিনিসটা, বা এলন মার্কসের কোম্পানি নয় কোনটা? বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যার বাড়ি হচ্ছে যুক্তরাষ্ট্রে, এটার সাথে সম্পৃক্ত নয় কোনটা? দেখেন, আহ, টুইটার, টেসলা, এগুলো কিন্তু সব তার। টুইটার তার, টেসলা তার, স্পেস এক্স তার, এই হোয়াটসঅ্যাপ কিন্তু তার না। তো তাহলে কোনটা সম্পৃক্ত নয়? সেটা উত্তর হবে হোয়াটসঅ্যাপ হচ্ছে এলন মার্কসের সাথে সম্পৃক্ত নয়। ইনি সবচেয়ে ধনী ব্যক্তি। এলন মার্কসের মতো ধনী ব্যক্তিকে কি আছেন এই ক্লাসে একটু জানাতে পারেন? খুব অল্প সংখ্যক মানুষ এই ক্লাসে লাইভ সেশনে আছেন। তো তারপরে জানাতে পারেন যে এলন মার্কসের মতো ধনী ব্যক্তিকে কয়েকজন আছেন এই লাইভ সেশনে? জানাতে পারেন কয়েকজন মানুষ আছেন এলন মার্কসের মতো ধনী ব্যক্তি? ওকে, ওকে, আসেন পরের প্রশ্নটা দেখি। নাম্বার 20 প্রশ্নটা কি বলা হচ্ছে? 19 নাম্বার, সরি, 19 প্রশ্নটা বলা হচ্ছে ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিল?
এখন পর্যন্ত আপনার বোর্ড বইয়ের কিন্তু সাধারণ জ্ঞান পাই নাই, 19 নাম্বার প্রশ্নে চলে এসেছি। তো এই যে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই কি আবুল বরকত যিনি 21শে ফেব্রুয়ারি শহীদ হয়েছিলেন, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ইনি শহীদ হয়েছিলেন 21 ফেব্রুয়ারি 1972 সালে। শহীদ হয়েছিলেন কবে? শহীদ হয়েছিলেন 21 ফেব্রুয়ারি 1952, 21 ফেব্রুয়ারি 1952 সালে ইনি শহীদ হয়েছিলেন। তিনি হচ্ছে 2000 সালে কিন্তু একটা পুরস্কারও পান, জানেন? মরণোত্তর 21শে পদক পান। কত সালে? 2000 সালে ইনি মরণোত্তর 21শে পদক পান। সর্বোচ্চ দ্বিতীয় বেসামরিক পুরস্কার 21শে পদক। 21শে পদক পান কবে? 21শে পদক পান হচ্ছে 2000 সালে। মরণোত্তর 21শে পদক পান এই ভাষা শহীদ আবুল বরকত, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এই বরকত, যিনি মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি মরণোত্তর 21শে পদক পান কত সালে? 2000 সালে। 21শে পদকটা কি পদক? এটা হচ্ছে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ওকে, তো সবাই ক্লিয়ার কিনা? এত অল্প মানুষ ক্লাস করি আমরা। খুবই কষ্টদায়ক ব্যাপার যে আমরা অনেক অল্প মানুষ ক্লাস করি। তো আরেকটা সুখের ব্যাপার হচ্ছে অনেকেই চান্স পেয়ে গিয়েছে এবং অনেকেই সামনে আবার পাবে। তো এটাও একটা ভালো ব্যাপার যে আমরা অনেকেই চান্স পেয়ে গিয়েছি, আমরা আবার অনেকেই সামনে চান্স পাবো। ওকে, নাম্বার 20 যে প্রশ্নটা দেখেন, বলা হয়েছে বাংলাদেশের কোন জেলা ভারত ও মিয়ানমার উভয় সীমান্তের সাথে যুক্ত? আমরা খুব ছোট্ট করে চমৎকার করে আমরা হাজার হাজার বার পড়েছি যে আমরা জানি যে কোন কোন জেলা যুক্ত আছে কার সাথে, ভারতের সাথে, বাংলাদেশের সাথে। আমরা জানি এখান থেকে এতটুকু পর্যন্ত আছে ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সাথে যুক্ত আছে। এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা জানি আসাম যুক্ত আছে। এখান থেকে এতটুকু জানি আমরা মেঘালয় যুক্ত আছে। এখান থেকে এতটুকু জানি আমরা ত্রিপুরা যুক্ত আছে। এখানে জানি আমরা মিজোরাম যুক্ত আছে। এইখানে আছে রাঙ্গামাটি তার রং দিয়ে। এইখানে আছে হচ্ছে রাখাইন, এটা মিয়ানমারের, এবং চীন প্রদেশ, এই হচ্ছে যুক্ত আছে। তো দেখেন এই জায়গাটা হচ্ছে রাঙ্গামাটি আছে, যে রাঙ্গামাটি তার রং দিয়ে দুইটা প্রদেশকে, মিজোরাম এবং রাখাইন প্রদেশকে রাঙিয়ে দিয়েছে। তো এটা রাঙ্গামাটির অনেক রং, মনের মধ্যে অনেক রং, রং দিয়ে দুইটা দেশকে রাঙিয়ে দিয়েছে। ভারত এবং মিয়ানমার দুইটা দেশকে রাঙ্গামাটি তার রং দিয়ে রাঙিয়ে দিয়েছে। উত্তর কি হবে ভাই? উত্তর হবে ভাই এটার রাঙ্গামাটি। উত্তর কি হবে? উত্তর হবে এটার রাঙ্গামাটি। তো দেখেন এই ভাইরা যারা লাইভ সেশনে যুক্ত আছেন, যারা এখনো স্বপ্ন দেখছেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের, আপনারা বলেন সাধারণ জ্ঞান কি খুবই ভীতিকর একটা জিনিস? বা এই যে প্রশ্নগুলো দেখলেন এখন পর্যন্ত আপনাকে গুছিয়ে অনেকে মাথা খেয়ে দিবে, এই মৌলিকজিকে পড়, মৌলিকজিকে থেকে আসে। মৌলিক ভাই, এটা গত বছরের প্রশ্ন, আমার নিজে করা কোনো প্রশ্ন না। এখন পর্যন্ত আপনারা একটাও আপনার বোর্ড বই থেকে সাধারণ জ্ঞান পেয়েছেন? একটু আমাকে জাস্ট আপনি মন থেকে আমাকে একটু উত্তর করেন। যারা যুক্ত আছেন তারা উত্তর করেন, যারা যুক্ত আছেন তারা এই প্রশ্নের উত্তরটা করেন। ওকে, বলা হয়েছে সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে? বাংলাদেশের ভেতরে কত শতাংশ রয়েছে? আমরা জানি সুন্দরবনের আয়তন হচ্ছে 1000 বর্গ কিলোমিটার। কত বর্গ কিলোমিটার? 1000 বর্গ, সরি 10,000 বর্গ কিলোমিটার। তার মধ্যে যদি আমরা দেখি সুন্দরবন বাংলাদেশের মধ্যে রয়েছে 6017 বর্গ কিলোমিটার, বাংলাদেশের মধ্যে রয়েছে। ধুরু বাবা, সরি, বাংলাদেশের মধ্যে রয়েছে কত? 6017 বর্গ কিলোমিটার, যেটার মোট আয়তন হচ্ছে 10,000
10,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে বাংলাদেশে রয়েছে 6,017 বর্গ কিলোমিটার, যেটা প্রায় যেটা আমরা যদি বলি যেটা প্রায় 62 থেকে 66% মধ্যে, 62 থেকে 66% মধ্যে, এতটুকুর মধ্যে। তাইলে এটার উত্তর কত হবে? প্রায় 66। 62 যেহেতু নাই, আমরা উত্তর করব 66% মতো বাংলাদেশে রয়েছে। কত শতাংশ? 66% বাংলাদেশে রয়েছে। আচ্ছা, পরীক্ষার সময় কি হবে সেটা আল্লাহ জানে। পরীক্ষার সময় আপনারা যদি আপনাদের প্রেশারটা ধরে রাখতে পারেন এবং যেখানে যেখানে দুর্বলতা আছে আপনারা ঠিক করতে পারেন, এবং আপনারা যদি চান যে গুচ্ছের কোর্সে আপনি ভর্তি হতে চান অনলাইনে খুব অল্প টাকায়, আমাকে মেসেজ করেন, আমি আপনাকে খুব অল্প টাকায় আপনার একটা একটা গাইডলাইন যেন থাকে সেটা ব্যবস্থা করে দিব। হ্যাঁ, জিএসটি বুস্টার আপনারা অনলাইনে পাবেন 2-1 দিনের মধ্যে, কিংবা লিজেন্ড কেয়ারের পেজে মেসেজ দিয়েও বুস্টারটা কিনে নিতে পারবেন। বলা হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয় এইটা আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। যেটা পূর্ব নাম ছিল, এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের উত্তরসূরি ছিল গ্যাট, GATT, গ্যাট ছিল আগে। এইটা থেকে পরবর্তীতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয়। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1995 সালে। কবে প্রতিষ্ঠিত হয় এটা? 1 জানুয়ারি 1995 সালে এইটা প্রতিষ্ঠিত হয়। 1 জানুয়ারি 1995 সালে এইটা প্রতিষ্ঠিত হয় আপনাদের। কত সাল? 1995 সালে এইটা প্রতিষ্ঠিত হয়। সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবাই ক্লিয়ার কিনা বলবেন ভাইরা বোনেরা। যদি ক্লিয়ার থাকেন সেটাও জানাবেন, না থাকলে সেটাও জানাবেন। তো এটার উত্তর কি হবে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় 1900। ওকে, আসেন পরের প্রশ্ন দেখি আমরা। নাম্বার 23, যুক্তিবিদ্যা দর্শনের সার বস্তু। এই যে বললাম একটা প্রশ্ন এসেছিল, এটা কার? উক্তিটা কার? যুক্তিবিদ্যা দর্শনের সার বস্তু, এই উক্তিটা কার? এটা হচ্ছে অ্যাডাম স্মিথের একটা উক্তি। কার উক্তি? অ্যাডাম স্মিথের উক্তি। আপনারা এতক্ষণ পরে আপনারা একটা দর্শন থেকে একটা প্রশ্ন পাইলেন, যুক্তিবিদ্যা থেকে একটা প্রশ্ন পাইলেন, তাই না? দেখেন 23 নাম্বারে এসে 23টা প্রশ্নের মধ্যে কিন্তু পান নাই। 24 নাম্বার, আর্টিফিশিয়াল ইন্টালেকচুয়ালের ধারণা দেয় কে? আর্টিফিশিয়াল ইন্টালেকচুয়ালের ধারণা দেয় কে? এটা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টালেকচুয়ালের ধারণা দেয় হচ্ছে জন ম্যাকার্থি। এই ধারণাটা দেয় কে? দেয় জন ম্যাকার্থি হচ্ছে এই ধারণা দেয় আর্টিফিশিয়াল ইন্টালেকচুয়ালের। আসেন 25, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোন কাজটা করে? জাতিসংঘ থেকে এই প্রশ্নটা করেছে আপনাকে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কি কাজ করে? জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীর আসলে কাজটা কি? এই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীর আসলে কাজটা কি, আপনাকে এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। ভাইয়েরা বোনেরা, যারা লাইভ সেশনে যুক্ত আছেন আপনারা উত্তর করতে পারেন যে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর আসলে মূলত কাজটা আসলে কি। আপনারা চাইলেই এই প্রশ্নের উত্তর করে ফেলতে পারেন খুব সহজেই, কারণ এটা খুব কঠিন কোনো প্রশ্ন না। 25-এর গ বলতেছেন, ইয়েস। রাজনৈতিক অস্থির কোনো দেশে সরকারকে সহযোগিতা করা বলেছেন, ওকে। না, এটা ভুল বলেছেন। জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর কাজ কোনটা? এটা হচ্ছে যখন কোনো দেশ যুদ্ধ বিধ্বস্ত হয়, এই যুদ্ধ বিধ্বস্ত এলাকায় প্রশাসনকে সহযোগিতা করাই হচ্ছে জাতিসংঘের যে শান্তি রক্ষা বাহিনী, শান্তি রক্ষা বাহিনীর কাজ। 25-এর সি যারা উত্তর দিচ্ছেন তাদের উত্তরটা ভুল। যুদ্ধ বিধ্বস্ত যে এলাকাগুলো রয়েছে, এলাকায় এই যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোতে, যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোতে প্রশাসনকে সহযোগিতা করা,
এই জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর কাজ? আপনারা জাতিসংঘটা একটু ভালো করে পড়বেন, দেখবেন জাতিসংঘ থেকে প্রশ্ন হতে পারে। তো জাতিসংঘ থেকে আপনাদের প্রশ্ন হতে পারে, এই ব্যাপারটা একটু ভালো করে পড়বেন। যারা সি নাম্বার উত্তর দিয়েছেন তাদের উত্তরটা আমি ভুল হিসাবে গ্রহণ করছি। আপনারা সঠিক উত্তরটা দিতে পারেন যে এটার উত্তর ভাই, এটার উত্তর হবে খ। এটার উত্তর কি হবে? খ নাম্বার এটার উত্তর হবে। বলা হয়েছে ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? দেখেন খেলাধুলা থেকে প্রত্যেক বছরই সবগুলো বিশ্ববিদ্যালয় প্রশ্ন হয়ে থাকে। তো ক্রিকেট পিচের দৈর্ঘ্য আমরা সব সময় পড়ে আসি ভাই, এটা তো 22 গজ 22 গজ 22 গজ, আমরা এরকম পড়ে আসতেছি তাই না, যে ক্রিকেট পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ। বাট আপনাকে এখানে ফুটে চেয়েছে, আমরা 22 গজ, আমরা আগে ব্যাট দিয়ে মাপতাম, 22 ব্যাট হচ্ছে ক্রিকেট পিচের দৈর্ঘ্য। এখানে চাইছে কি? এখানে চাইছে ফুট, আপনার কত ফুট? তো 22 গজে কত ফুট হয়? 22 গজে হয় হচ্ছে 66 ফুট। উত্তর কি হবে? 66 ফুট হচ্ছে এইটার কি। ওকে, এখন যদি বলা হয় ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য কত হয়, ব্যাট যদি কখনো এরকম উদ্ভট প্রশ্ন করে বসে যে ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য কত হয়, ব্যাটের দৈর্ঘ্য কত হয়, কে বলতে পারেন যে ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য হয় 3.17 ফুট, মানে 3 ফুটের থেকে একটু বেশি হয়, এটা হচ্ছে আদর্শ। 3.17 ফুট হয় হচ্ছে ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য হয়। আর পিচের দৈর্ঘ্য হয় হচ্ছে 66 ফুট, যেটাকে আমরা 22 গজ বলে থাকি। আর আদর্শ একটা বলের ওজন কত হয়? একটা আদর্শ বলের ওজন, ক্রিকেট বলের আদর্শ বলের ওজন কত হয়? এটা তো আর ফুট জিজ্ঞেস করতে পারে না, এটা জিজ্ঞেস করলে আপনাকে ওজন জিজ্ঞেস করবে। এই ওজনটা হয় 156 গ্রাম থেকে 163 গ্রাম, এরকম হয়ে থাকে আদর্শ বলের ওজন। আদর্শ বলের ওজন এরকম হয়ে থাকে। তো এইটার উত্তর কি হবে? এই 26-এর উত্তর হবে 66 ফুট। আর যদি ব্যাটের দৈর্ঘ্য বলি 3.17 ফুট, একটা কি বললাম, বলের আদর্শ বলের যদি ওজন বলি 156 থেকে 163 গ্রাম, এরকম ওজন হয়ে থাকে। সবাই ক্লিয়ার? অবশ্যই গুচ্ছ, অবশ্যই গুচ্ছ। গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল ইউনিভার্সিটি এখনো কি অবস্থায় আছে কিছুই জানি না। তো অবশ্যই গুচ্ছ, গুচ্ছে অনেক ভালো ভালো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। হোয়াই নট গুচ্ছ? অবশ্যই গুচ্ছ। গুচ্ছতে আমরা জানি যে আমাদের কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটি রয়েছে। গুচ্ছ, গুচ্ছের কোনো বিকল্প আছে নাকি? আজীব ব্যাপার, কি বলো না বলো এগুলো। নাম্বার 27, জাতিসংঘের শরণার্থী বিষয়ক যে সংস্থা রয়েছে তার নাম কি? জাতিসংঘের অনেকগুলো সংস্থা রয়েছে, আপনারা একটু কাইন্ডলি দেখবেন কোনটা নারীদের নিয়ে কাজ করে, কোন সংস্থা শরণার্থীদের নিয়ে কাজ করে। ইউএনএইচসিআর, ইউএনএইচসিআর জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক কমিশন। ইউএনএইচসিআর ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজ, সেটা হচ্ছে এই ইউএনএইচসিআর, যেটা 1950 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1950 সালে যেটা প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে ইউএনএইচসিআর, এটা 50 সালে প্রতিষ্ঠিত হয়। আপনারা জানেন এই ইউএনএইচসিআর কিন্তু এখন পর্যন্ত 2বার নোবেল পুরস্কার পেয়েছে। কেন? কেন? কার ক্লাস? হ্যাঁ, ও, এই ইউএনএইচসিআর 2বার নোবেল পুরস্কার পায়। কতবার? 2বার নোবেল পায়। কতবার নোবেল পায়? 2বার নোবেল পায় হচ্ছে ইউএনএইচসিআর, এখন পর্যন্ত 2বার শান্তিতে নোবেল পায়। একবার পায় 1954 সালে, এরপরে আরেকবার পায় 1981 সালে। কতবার? 1954 সালে একবার পায়, 1981 সালে। এই 2বার এরা শান্তিতে নোবেল পুরস্কার পায়। শান্তিতে নোবেল পুরস্কার পায় 2বার এই ইউএনএইচসিআর, আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা। ওকে, আসেন পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন আমাদের কি চাওয়া হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। বলা হয়েছে যে, আচ্ছা এটাও একটা আপনাদের বই থেকে আসছে যে এই গ্রন্থটা কার, এরকম একটা প্রশ্ন। স্কিপ করি। নাম্বার 29, প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি কেন হয়? তো দেখেন এটা সাধারণ বিজ্ঞান থেকে আসতে পারে কিংবা আপনাদের বই থেকে আসতে পারে যে প্রেসার কুকারের রান্নাটা তাড়াতাড়ি কেন হয়। সেটা হচ্ছে উচ্চ তাপের, এটা মূলত উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, এই জন্য হচ্ছে প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি হয়। এরপরে একটা প্রশ্ন আছে 30 নাম্বার প্রশ্ন, এটা আপনাদের শেষ প্রশ্ন।
দেখেন এটা হচ্ছে ও আচ্ছা, প্রশ্নটা দেওয়া হয় নাই। সেই প্রশ্নটা ছিল আইকিউ থেকে। কিসে থেকে ছিল? আইকিউ থেকে একটা প্রশ্ন ছিল। তার মানে আপনারা যে মাথা খেয়ে ফেলতেছেন যে আমাদের কি পড়তে হবে, মৌলিক জিকে পড়তে হবে, মৌলিক জিকে পড়তে হবে, এই জায়গা থেকে বের হয়ে আসতে পারেন। আশা রাখা যায় যে মৌলিক জিকে আহ, মৌলিক চিকেনে আপনি ভালোভাবে আপনার প্রস্তুতিটা নেন। পাশাপাশি আমাদের লিজেন্ড কেয়ারের যে জেউর যে মানে সরি জিএসটির যে কোর্সটা আছে, একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেকদিন পরে আপনাদের সাথে ক্লাস ছিল, খুব অল্প সংখ্যক মানুষকে নিয়ে আমাদের আজকে লাইভ সেশন ছিল, এবং লাইভ সেশনটা যারা ছিলেন সবাই এখনো স্বপ্ন দেখছেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের। আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে, আপনারা সবাই একটা পাবলিকিয়ান হয়ে যান, সেই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং একটা প্রপার গাইডলাইনের মধ্যে যদি থাকতে চান, লিজেন্ড কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজের যে পেজ রয়েছে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অথবা আমাকে নক করতে পারেন, করে আমাদের কোর্সটার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম।